তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল চালক মালিক। সিরিয়ালের চাপে আশপাশের এলাকায় তীব্র যানজট। কালকে রাত্রে 11টায় আসছি, রাস্তায় বসেছিলাম, তেলের জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি কবে আসবে। সিরিয়াল ওভারটেক করে এই গাড়িগুলো ঢুকা দিতেছে, তাহলে আমরা এই যে সারা রাত তেল কষ্টটা করতেছি, তাহলে এটা কি জন্য করতেছে? বাড়তি খরচ মেটাতে $200 কোটি ঋণ দরকার বাংলাদেশের। মে মাসের মজুদেও সমস্যা হবে না, দাবি জ্বালানি বিভাগের। এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে। দুদিন পর আবারও বাড়ছে হামের সংক্রমণ। আজও 3 জনের মৃত্যু। সোমবার থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। সমস্যা দেখা দিয়েছে, এখন এই সময়টা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আছে। সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সরকার। সংসদে প্রধানমন্ত্রী 6 মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা। শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল হবে তদন্ত প্রতিবেদন। সহসায় হরমুজ অবরোধ তুলে নেয়ার কথা জানালেন ট্রাম্প। ইরান সংশ্লিষ্ট 8 জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি। 2 দিনের মধ্যে ফের শান্তি আলোচনা শুরুর ইঙ্গিত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর সংকট আজ আরও তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে সরবরাহ শুরু হলেও ভোগান্তি কমেনি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা যান চালক ও মালিকদের। পাম্পের লাইনে চাপে সড়ক জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। পহেলা বৈশাখ উপলক্ষে একদিন বন্ধ ছিল তেল সরবরাহকারী ডিপোগুলো। ফলে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা দেয় তীব্র তেলের সংকট। বুধবার সকাল 8:30 থেকে ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও পাম্পগুলোতে তেলের গাড়ি পৌঁছাতে লেগে যায় কয়েক ঘন্টা। ফলে মধ্যরাত থেকেই পাম্পের সামনে লাইন ধরে অপেক্ষা করেন চালকরা। সারা রাতে ছিলাম, এই শুরু করছে এখন। তেলের জন্য কালকে রাত্রে 11টায় আসছি, রাস্তায় বসেছিলাম, তেলের জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি কবে আসবে। হয় না তো, মানে কি সিস্টেম তো সবারই ফলো করতে হবে, যেহেতু তেলের সংকট, ঠিক আছে, সবাই সিরিয়াল নিয়ে তেল নেয়, আমরা সেটাই ফলো করি। চুরি হওয়ার তো ভয় অবশ্যই ছিল, তাছাড়া তো বিকল্প কোনো ওয়েও নেই, এর বাইরে তো আর কোনো উপায়ও নাই রেখে যাওয়া ছাড়া, না হলে তেল নিব কিভাবে। সরকারি হিসেবে রাজধানীর পাম্পগুলোতে প্রতিদিন প্রায় 9,500 লিটার তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু প্যানিক বাইং এর কারণে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ফুয়েল অ্যাপ চালু হলেও তাতে রয়ে গেছে নানাবিধ সমস্যা। আর এই অবস্থায় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভেঙে পড়ছে মানুষের দৈনন্দিন রুটিন। সারা রাত যে এখানে বসে থেকে যদি তেল না পাই, ওরা ফাওয়াইসা নিয়ে যাবে এমনি করে। আর এখানে তো ভাই কিছু আছে ভাই ব্যবসায়ী, ওরা আমাদের এগুলো সিরিয়াল ওভারটেক করে এই গাড়িগুলো ঢুকা দিতেছে, তাহলে আমরা এই যে সারা রাত তেল কষ্টটা করতেছি, তাহলে এটা কি জন্য করতেছি? তেলের সংকটের কারণে পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন দখল করে নেয় সড়কের বড় অংশ। এতে সৃষ্ট হয় তীব্র যানজট, ব্যাহত হয় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাজধানী নিকুঞ্জের ফুয়েল স্টেশনের গাড়ির সারি পৌঁছে যায় এমইএস পর্যন্ত। এতে ভেঙে পড়ে সড়কের শৃঙ্খলা, বন্ধ হয়ে যায় ফ্লাইওভারে ওঠার মুখ। একই অবস্থা দেখা গেছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন ঘিরে। সেখানে যানবাহনের সারি পৌঁছে যায় জাহাঙ্গীর গেট পর্যন্ত। তীব্র যানজট ছিল মহাখালী বাস টার্মিনাল ঘিরে। সেখানকার ফুয়েল স্টেশনের সিরিয়ালের কারণে এই যানজট।
তেলের পাম্পে যে এত বড় একটা লাইন, সেই লাইনের ক্ষেত্রে এই জ্যামগুলো বেঁধে রয়েছে। যেখানে যেখানে যে পেট্রোল পাম্প আছে ওখানেই যে জ্যাম, প্রচুর জ্যাম, আমার বুক করতে হইতেছে। তেলের যোগান বাড়ানোর পাশাপাশি যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা বাড়াতে ট্রাফিক বিভাগের সক্রিয় পদক্ষেপ দাবি করছেন নগরবাসী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিটে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্প মেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অবিলম্বে সহায়তা প্রদান, সম্মিলিত কর্মসূচি শীর্ষে রাখার আহ্বান জানান তারেক রহমান। এশীয় দেশগুলোর সহযোগিতামূলক জোট এজেক প্লাসের অনলাইন সম্মেলন অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জ্বালানির কারণে দেশের অর্থনৈতিক চাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে সরকারের নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্ব নেতাদের জানান তিনি। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো দেশই একা এই সংকট মোকাবেলা করতে পারবে না। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। এশিয়া প্যাসিফিক প্ল্যাটফর্ম থেকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে হবে, পলিটিক্যাল সাপোর্ট হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ around $2 billion ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। এখানে মানে আমরা হাত পাতাইতে যাইনি। We are also providing a financial framework for people to look at. আমরা একটা হিসাব ওখানে প্লেস করছি ওইভাবে। জাপানের প্রধানমন্ত্রীর আলোচনার এই উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের বর্তমান মজুদ অনুযায়ী শুধু এপ্রিলই নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মের প্রথম সপ্তাহে ক্রুড অয়েলের চালান আসবে। অন্যদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে মাসে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন হতে পারে। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা কাটেনি, বরং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট আরও বেড়েছে। এ অবস্থায় তেল নিয়ে বিপদ বেড়েছে বাংলাদেশের। তবে সরকারের দাবি, জ্বালানি মজুতে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত ডিজেল মজুত আছে 1,01,385 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,211 টন, এছাড়া জেট ফুয়েল 77,546 টন মজুত আছে। এতে আগামী 2 মাসে সংকট হবে না বলে দাবি জ্বালানি বিভাগের মুখপাত্রের। তিনি জানান, বেসরকারিভাবেও 14 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি, তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি
মুখপাত্র দাবি করেন, ক্রুড অয়েল পরিশোধনে দেশের একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়নি। হরমুজ সংকটের কারণে ক্রুড অয়েলের প্রথম কার্গো আসতে পারেনি, তবে দ্বিতীয় পার্সেল মের প্রথম সপ্তাহে আসবে বলে আশাবাদী জ্বালানি বিভাগ। ERL এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL এর কাজ তো রিফাইন করা। পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। যুদ্ধ পরিস্থিতির কারণে চাহিদা যোগানের সূত্র মেনে দেশে সীমিত পর্যায়ে হলেও জ্বালানির দাম বাড়ানোর পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হলেও জনজীবনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এপ্রিলে দাম বাড়ছে না জ্বালানি তেলের। আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে। জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভার সদস্যসহ আমলাদের তেলের বরাদ্দ কমানো হয়েছে। সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আবারও বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 3 শিশুর, যার মধ্যে 2জনই রাজধানী ঢাকার। সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1000-এরও বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দ্রুত হামের টিকা নেয়ার পাশাপাশি শিশুদের ভিড়ের মধ্যে না নেয়ার পরামর্শ তাদের। এদিকে হামের টিকা নিতে ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। অবস্থার উন্নতি হয়েছিল অনেকটাই, কমতে শুরু করেছিল হাম আক্রান্তের সংখ্যা, তবে দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তি। গেল 2 দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে স্থান সংকুলানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা না মেলায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতেই। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর মতো অনেকটা ভালো আছে। আগে ওর হইছে এনআইসিউতে ভর্তি ছিল, এনআইসি থেকে পরে নামায় দিছে, ওয়ার্ডে দিছে। জটিলতা ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, পরে এখানে আসার পরে অক্সিজেন দিয়েছি করছে, পরে আল্লাহর মতো এখন ভালো হয়েছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 350-এর বেশি, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে 91 জন। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি 129 জন হাম আক্রান্ত শিশু। 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমার বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। আর যারা আসছে ক্রিটিক্যাল অবস্থায় তাদের বেশিরভাগই হচ্ছে আসলে নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং কেউ আসলে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। ঈদের মধ্যে যে একটা বেড়ানোতে আমাদের কিন্তু ঈদের পর ঢেউটা বেশি হয়েছে, এবারও তাই হবে। মানুষ তো এগুলা বুঝতে চায় না, সবার কথা বছরে একদিন ভুললে একটু কি হয়। সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। আগে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, যেহেতু একটা দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে। এখন এই সমস্যা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। ওর বয়স 1 বছর 4 মাস। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আজকে। 6 মাস থেকে 5 বছর সকল বাচ্চারাই তো টিকা পাবে, বুস্টারটাই বেশি আসতেছে। আগামী 30 এপ্রিল থেকে দেশের সব জেলায় শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এর মধ্যেই সব জেলায় পৌঁছেছে হামের টিকা। বুধবার পাঠানো হয়েছে 5 জেলায়। সেদিন আগে চলে গেছে, এই মনে করেন ভ্যাকসিন এখন যাইতেছে, এটা গেলে শেষ, এটা যাওয়া শেষ। এটা যাচ্ছে আপনার হলো ঝিনাইদহ আর হলো চুয়াডাঙ্গা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 198 শিশুর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিকল্প নতুন শ্রম বাজার সন্ধানের পরিকল্পনা করছে সরকার। মালয়েশিয়া, থাইল্যান্ডে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সরকার। বৈশ্বিক অনলাইন পেমেন্ট সেবা পেপ্যাল চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন ও সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য দরকার।
বর্তমান সরকারের ইশতেহারে বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। বলেন আগামী 6 মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা। দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি, মাননীয় স্পিকার, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্প যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আরেক প্রশ্নের জবাবে কুয়াকাটা পায়রা ঘিরে পর্যটন পরিকল্পনা ও দেশে পেপ্যাল এর কার্যক্রম চালু করতে একটি কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃ খনন লক্ষ্য। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রধানমন্ত্রী লিখিত উত্তরে বলেন সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখবে সরকার। অধিবেশন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আশা করেন সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাবে। দেশের রক্ষার যে মূল দায়িত্ব পালন করে তার সশস্ত্র বাহিনী যদি পলিটিসাইজ করা হয়, তাকে যদি পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয় কি একটা দলের একটা গোষ্ঠীর কাজ করে, তখন দেশের কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানেই আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কাজ করার জন্য সশস্ত্র বাহিনী এবং দেশের কল্যাণের জন্য সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করছেন আরেকবার প্রশ্ন উত্তরের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিকল্প শ্রমবাজার খোঁজা হচ্ছে বলেও জানান চিফ হুইপ। সব জায়গায় আমাদের কাজ আছে, আমরা সেই রকম মানুষ তৈরি করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে এবার আসামি হচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময়কার খুনের মামলায় দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তথ্য নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয় 5 আগস্টের পর। তদন্তে একে একে নাম আসতে থাকে নেপথ্যের কুশীলবদের। এবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন শাপলা চত্বর হত্যাকাণ্ডে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তাকেও আসামি করা হচ্ছে এই মামলায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। আগামী 2 সপ্তাহের মধ্যে শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান আমিনুল ইসলাম। শাপলা চত্বরের একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, সেখানে আলাদা কমন সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পিতভাবে মব সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেসব ঘটনা খতিয়ে দেখা হবে। সম্প্রতি মব সৃষ্টি করে কুষ্টিয়ায় এক কথিত পীরকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা ছিল বলেও স্বীকার করেন তিনি। জানান এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা হামের প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। কুষ্টিয়ার দৌলতপুরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যা করা হয় পীর হিসেবে পরিচিত আব্দুর রহমান শামীমকে। মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলেও এ ধরনের ঘটনায় সমালোচিত হচ্ছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ ঘটনায় সরকারের ব্যর্থতা দেখেন। বলেন, এক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট।
দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। এটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহতের কথা বলা হয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্টে। এসব ঘটনার মধ্যে বেশিরভাগই পরিকল্পিত বলে অভিযোগ ছিল। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাও বললেন, অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পরিকল্পিত ঘটনাগুলো খতিয়ে দেখা হবে। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো বা ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে অন্তর্বর্তী সরকারের সময় এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। তথ্য উপদেষ্টা হামেদ টিকা সঠিক সময়ে না দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা কারা দায়ী, যারা ব্যর্থ, তারা কোনো না কোনোভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজি থামেনি এমন অভিযোগ স্বীকার করে ডাক্তার জাহেদ বলেন, এক্ষেত্রে সরকার আন্তরিক অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং ভুল ও উদ্দেশ্যমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ সেল ও তথ্য মন্ত্রণালয়ে আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্ত জানান উপদেষ্টা। তথ্য দিয়ে মানুষকে ডিসিভ করার চেষ্টার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম ব্যবস্থা নেব, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা শুরু করেছি। একটা আইনজীবী প্যানেল তৈরি হচ্ছে। ডাক্তার জাহেদ বলেন, 18 এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় সরকারের ইশতেহার কতটুকু বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখতে একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নতুন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল তৈরি করতে চায় সরকার, যেখানে প্রাধান্য পাবে কল্যাণ রাষ্ট্রের ধারণা, সামাজিক সুরক্ষা পাবে যোগ্য ব্যক্তি। এমন ভাবনা নিয়ে কাজে নেমেছে জাতীয় পরামর্শ কমিটি। অর্থ উপদেষ্টা জানালেন, 2 মাসের মধ্যে কৌশল চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী 1 বছর খতিয়ে দেখা হবে এডিপিতে থাকা সব উন্নয়ন প্রকল্প। দায়িত্ব নিয়ে অর্থনীতিতে খুব ভালো পরিস্থিতি পায়নি নতুন সরকার। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি নিয়ে টানাপোড়েন ছিল আগে থেকেই, সেই আগুনে ঘি ঢেলেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। প্রত্যাশিত পরিমাণে আদায় হচ্ছে না রাজস্ব, ফলে উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সরকারের হাতে খুব বেশি অর্থ নেই। জ্বালানি সংকট দীর্ঘ হলে প্রথম ধাক্কা সামলাতেই লাগবে 36,000 কোটি টাকা। এ অবস্থায় আগের পঞ্চবার্ষিক পরিকল্পনাকে ভিত্তি করে এগোবার সুযোগ বেশ কম। সেই নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়নে কাজ শুরু করেছেন মন্ত্রী, আমলা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই পরামর্শ কমিটির প্রধান সদ্য বিদায়ী পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার কমিটির প্রথম সভায় অর্থনীতির অগ্রাধিকার নিয়ে খোলামেলা আলোচনা হয়। গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলা। অর্থ উপদেষ্টার অভিযোগ, উন্নয়নের নামে ব্যক্তিগত স্বার্থে কাজ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। প্রতিটি পরিকল্পনাই বাস্তবায়নের কোনো কৌশল ছিল না, যার ফলে আমরা লক্ষ্য করছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই রকম কম বাস্তবায়ন। আমাদের প্রতিটি পরিকল্পনার মধ্যেই মূল্যায়ন এবং পুনর্বীক্ষণের ব্যবস্থা ঠিকমতো ছিল না। পুরো প্রক্রিয়া সমন্বয় করছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। সদস্য জানালেন, 2 মাসের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশল চূড়ান্ত হবে। 2 মাসের মধ্যে একটা ড্রাফট স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক 5 বছরের জন্য এটা প্রণয়নের কাজ শেষ করার আশা করছি। মাঝে আমরা কনসালটেশন প্রসেস অন্যান্য বিষয়গুলো চলবে এবং ফাইনালি আমরা এটা হয়তো আমরা 2-3 মাসের মধ্যে পেয়ে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, শুধু জ্বালানি তেল আমদানি করে মধ্যপ্রাচ্য সংকট সামাল দেয়া কঠিন। নতুন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে যে আমাদের সংকটগুলো আরো বেড়ে গেল, এইটা মোকাবেলা করা একটা জাতীয় কর্তব্য বটে এবং সেখানে জাতীয় অংশগ্রহণের জন্য সরকার সবাইকে যুক্ত করতে চাইছে। পরিকল্পনা কমিশন জানায়, কিছুদিন আগে করা ব্যাকগ্রাউন্ড স্টাডি বা গবেষণার উপর ভিত্তি করে নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হজ টিমের সদস্যরা হজ নয় হাজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ টিম সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী হাজিদের সেবক হিসেবে কাজ করার তাগিদ দিয়ে বলেন, হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের দেশে ফিরে আনা হবে। যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন তাদের ভবিষ্যতেও হজ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী।
ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। আজ মূল আকর্ষণ জলকেলি বা পানি খেলা। একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ ও অবসাদ দূর করার প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর করে বরণ করে নেয় মারমা সহ বিভিন্ন সম্প্রদায়। পাড়ায় পাড়ায় চলছে আনন্দ আয়োজন। বাঙালিরাও যোগ দেন এই উৎসবে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন। পুরনো বছরের দুঃখ কষ্ট, গ্লানি আর অশুভ শক্তিকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করার প্রতীক হিসেবে আয়োজন করা হয় এই জলকেলি। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়নে দিনভর উৎসবের আমেজ। পাড়া মহল্লা, বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে খেলার মাঠ সবখানেই চলে জলকেলি। একে অপরকে পানি ছিটিয়ে উৎসবে মাতে মারমা তরুণ তরুণীরা। দূর দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করতে। নতুন বছরকে স্বাগত জানাতেই হচ্ছে আমরা এই পানি খেলাটা খেলে থাকি। আমরা সবাই ছোট বড় সবাই মিলে এই জল উৎসবটা পালন করে থাকি। পানি খেলে সবার সাথে পুরনো গ্লানিগুলো মুছে নতুন বছরকে আগমন করার জন্য এসেছি। যে পাহাড়িদের উৎসব দেখতে আসছি আমরা ঢাকা থেকে, ওদের সাথে বৈশাখ উদযাপন করবো এই জন্য আসছি। সাংগ্রাই উৎসবে এই জলকেলি দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতি শুধু নয়, সম্প্রীতি সৌহার্দ্যের নিদর্শন মনে করেন পাহাড়ের মানুষ। ধর্মবর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেয়। মারমাদের সাংগ্রাই উৎসব আর কি, এটা হচ্ছে আনন্দ করার জন্য আমি এই মেলাতে আসছি। নতুন বছরকে বরণ করার জন্য যে উৎসব পালন করে থাকি আমরা, আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ করতে আসছি। এটা আমাদের একটা কৃষ্টি, এটা একটা বাংলাদেশের ইতিহাসের একটা কৃষ্টি। এই উৎসবকে আমরা ধরে আনন্দ করতে হবে। সাংগ্রাইয়ের বর্ণিল আয়োজনে মুখর বান্দরবানও। চেবিডুলু পাড়ায় জলকেলি উৎসবে মাতেন মারমা সম্প্রদায়ের মানুষ। প্রতিটি পাড়া মহল্লা আনন্দে মুখর। পাশাপাশি হাডুডু সহ ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা চলে দিনভর। উপভোগ করেন অগণিত দর্শক। সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকার মাঠে ওপেন এয়ার কনসার্ট ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব করেন মারমা সম্প্রদায়ের মানুষ। এখানে আসলে হচ্ছে মানে মনটা অনেক ভালো লাগে। আমাদের সবার ফ্রেন্ডদের সাথে আলাপ আলোচনা হয়। সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। পায়েসের মতো, পায়েস যেমন খুব জনপ্রিয়, আমাদের মারমাদের মধ্যে হচ্ছে কি পঞ্চায়েত খুব জনপ্রিয়। শহীদুল সুমন, যমুনা নিউজ। মামলার কারণে আটকে যাওয়া ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেছেন, শিক্ষক স্বল্পতা পূরণে নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সিলেটে কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, পরীক্ষা ব্যবস্থায় নকলের ধরন পরিবর্তন হয়েছে, তা মোকাবেলায় আইন হালনাগাদ সহ অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে 17 বছর পরে তিনি নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নাই, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনের আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে যুগ উপযোগী করছি। বেসিক যেখানে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের 850টি পদ শূন্য রেখে কিভাবে এই এলাকার শিক্ষার মান বাড়াতে পারে আমি জানি না। আমি জানতে চাই এই 850টি পদ কবে পূর্ণ হবে। স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানকে কোনো ধরনের সমরাস্ত্র সরবরাহ করবে না চীন। এমন শর্তে সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারই প্রতিক্রিয়ায় স্থায়ীভাবে হরমুজ খুলে দেওয়া হবে। শুধু চীন নয়, পুরো বিশ্বের জন্য এমন পদক্ষেপ নিচ্ছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর পাশাপাশি খুব শিগগিরই তিনি চীন সফর করবেন বলেও জানান ট্রাম্প। এদিকে আগামী দুদিনের মধ্যে আবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে হরমুজ প্রণালী সহ আশপাশের সমুদ্র সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে যুক্তরাষ্ট্র। অন্তত 8টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর মধ্যে রয়েছে চীনের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি ট্যাঙ্কারও। এমন পরিস্থিতিতে হরমুজ দিয়ে নিরাপদ পারাপারে যুদ্ধোত্তর একটি পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো, কিন্তু এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সাথে রাখবে না তারা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কঠোর নজরদারি টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর মোতায়েনকৃত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সেন্টকমের দাবি, অবরোধ কার্যকরের 36 ঘন্টার মধ্যেই ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইউটার্ন নেয় চীনা মালিকানাধীন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার রিচ স্ট্যারি। ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে রওনা দেওয়া 2টি তেলবাহী জাহাজকেও ফিরিয়ে দেয়া হয়। মঙ্গলবার অন্তত 8টি জাহাজ এই পথে প্রবেশ করলেও অতিক্রম করতে পারেনি। এক্স বার্তায় সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুরোপুরি কার্যকর করা হয়েছে। এই ব্লকেড সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য, আবারও জানিয়েছে একথা। আপাতত ওই অঞ্চল থেকে নিজ নিজ দেশের জাহাজকে নিরাপদ দূরত্বে রাখাকে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তবে যুদ্ধোত্তর পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি যৌথ উদ্যোগের পরিকল্পনা করছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। লক্ষ্য, যুদ্ধ শেষে একটি আন্তর্জাতিক জোট গঠন, যা ইরান ও ওমান সহ প্রণালী সংলগ্ন দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে। হরমুজের মাইন অপসারণ এবং সামরিক নজরদারিতে কাজ করবে জোট। প্রণালীতে আটকে পড়া শত শত জাহাজ সরিয়ে নিতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও দেবে। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে চায় না তারা। আগামী শুক্রবার একটি অনলাইন বৈঠকে যুক্ত হবে ইউরোপীয় নেতারা। এতে চীন ও ভারতকেও জানানো হয়েছে আমন্ত্রণ। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। কানাডায় এমপি হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি। কানাডার গণমাধ্যম সিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল সোমবার আয়োজিত ফেডারেল উপনির্বাচনে জয়লাভ করেন তিনি। কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে অন্টারিও প্রদেশের স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে নির্বাচনে অংশ নেন ডলি বেগম। পান প্রায় 70% ভোট। বিজয়ী ডলি বেগমের এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।